দর্শক, খুশি বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন সমসাময়িক বিষয় নিয়ে আমাদের যে টক শো, সেই টক শো আমরা শুরু করছি এখনই। আমার সাথে রয়েছেন আজকে আপনার আমাদের বিশিষ্ট সাংবাদিক তালুকদার রুমি, যিনি পাঞ্জেরি পত্রিকার নির্বাহী সম্পাদক এবং বিশিষ্ট আলোচক, লেখক এবং সাংবাদিকতা যার দীর্ঘদিন পথ চলা। রয়েছেন আমাদের এস এম মোশাররফ হোসেন মিলন, একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং শ্রমিক নেতা। আর কিছুক্ষণের মধ্যে আরেকজন আমাদের সাথে হয়তো সংযুক্ত হবেন, রুস্তম মল্লিক। তিনি এখন ঢোকার অপেক্ষায় আছেন। তো আমরা শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নির্বাচন কমিশনারদের পদত্যাগ এবং শহীদি লং মার্চ। তো এই শহীদি মার্চ এবং নির্বাচন কমিশনারের যে পদত্যাগ, বিষয় দুটো কিন্তু একই সাথে। এক হলো সকালবেলা নির্বাচন কমিশনার 5 জনই প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে সকল নির্বাচন কমিশনার কিন্তু পদত্যাগ করেছে। এবং আজকে এই ছাত্র জনতার আন্দোলনের আজকে 1 মাস পূর্ণ হলো এবং তারা সেজন্য শহীদদের উৎসর্গ করে, যারা আহত নিহত তাদেরকে উৎসর্গ করে একটা লং মার্চের আয়োজন করেছে। অর্থাৎ এমন হয়ে গেছে বিষয়টা যে নির্বাচন কমিশনার, যিনি এই তথাকথিত নির্বাচন করে আজকের দেশকে উলটপালট করেছেন, তার পদত্যাগ, আর 1 মাস ধরে এই শহীদদের উৎসর্গ করে তাদের স্মরণে যে লং মার্চ। এখন মনে হয়েছে ব্যাপারটা এরকম যে তাদের নির্বাচন কমিশনারের পদত্যাগের কারণে হয়তো এই আনন্দ উৎসবের আয়োজন। তো এই বিষয়টাকে একটু স্পষ্ট করে বলার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট কলামিস্ট, লেখক এবং সাংবাদিক, পাঞ্জেরি পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব তালুকদার রুমিকে। আলোচক সিনিয়র সাংবাদিক জনাব আলী আশরাফ আখন্দ এবং ধন্যবাদ জানাচ্ছি সহ আলোচক জনাব এস এম মোশাররফ হোসেন মিলন ভাইকে। আপনি ঠিকই বলেছেন, আজকে যে প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার সহ সকল নির্বাচন কমিশনার পদত্যাগ এবং শহীদি মার্চ। যে তাহলে আমাকে যে বলার সুযোগ দেওয়ার জন্য আমি রূপসী বাংলা টেলিভিশন সহ দেশ এবং দেশের বাইরে যারা আমাদের সাথে এই মুহূর্তে সম্পৃক্ত হচ্ছেন সবাইকে দৈনিক পাঞ্জেরি পরিবারের পক্ষ থেকে আমি রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি যদি একটু 1 মাস আগে বা তার আগে যদি বলি, আপনারা জানেন যে এই সরকার দানবীয় সরকার ছিল, অর্থাৎ শেখ হাসিনার সরকার। এই সরকার বলতে আসলে আমরা আজকে যে আলোচনা আসছে শেখ হাসিনার সরকারকে নিয়ে আমরা কথা বলবো। যে আপনি জানেন যে আমি গণমাধ্যমে ব্যাপক সরব ছিলাম যে দানবীয় সরকার, ফেসিবাদ, লুটেরা সরকারের বিরুদ্ধে আমি সোচ্চার কণ্ঠে রাজপথে এবং গণমাধ্যমে একইভাবে কিন্তু কথা বলার চেষ্টা করেছি, যে কারণে আমাকে বেশ কয়েক মাস কারাগারে থাকতে হয়েছে, অসংখ্য হামলার শিকার। তো শুধু আমি যে বেঁচে আছি শুকরিয়া আলহামদুলিল্লাহ, এরকম যারা কথা বলেছেন তাদের গুম খুনের শিকার হতে হয়েছে। বিএনপির নেতৃত্বে এদেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল, আন্দোলন সংগ্রাম হয়েছে। আমরা বারবার বলেছি যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন যদি হয়, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার অথবা একটি নির্দলীয় সরকার কাঠামো যদি গড়ে তোলা যায়, তাহলে একটি সুন্দর নির্বাচন সম্ভব, বাংলাদেশে সম্ভব। তো সেটি কিন্তু শাসক শেখ হাসিনার সরকার আমলে নেননি। এবং নির্বাচন কমিশন বারবার বলছে এই যে গণ অধিকৃত, আপনি বলছেন তথাকথিত, আমি বলবো গণ অধিকৃত প্রধান নির্বাচন কমিশনার আউয়ালের যে কমিশন, এবং এর আগেও যারা নির্বাচন কমিশনার ছিলেন তারাও সরকার আজ্ঞাবহ, তারা বারবার বলছেন যে স্বাধীন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আসলে স্বাধীন নয়, এই প্রতিষ্ঠান ছিল আজ্ঞাবহ প্রতিষ্ঠান। এবং আপনি জানেন সর্বশেষ গত 7ই জানুয়ারি যে গণধিকৃত একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিভাবে পৈশাচিক কায়দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সহ ইসলামী মূল্যবোধে সকল নেতাকর্মীদের নির্বাচনের আশেপাশে আসতে, মানে নির্বাচন ভোট সেন্টার আশেপাশে আসতে দেওয়া হয়নি। এবং আমরা যথারীতি দেখেছি 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচনের মতো সন্ধ্যার পরেই একই স্টাইলে একই ফর্মুলায় নির্বাচনের সেন্টারগুলোর ভোট গণনা হচ্ছে এবং
ঢাকা থেকে ডিক্লেয়ার হচ্ছে যে এরা পাশ করেছে। এই যে দেখেন, আজকে আমি নির্বাচন কমিশন অফিসে গিয়েছিলাম শেষ বেলায়, তো সেখানে আমি দেখেছি সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন, পুলিশের সদস্য রয়েছেন। আমি কতক্ষণ নিজের যে কষ্ট ক্ষোভ প্রকাশ করার চেষ্টা করলাম। আপনারা জানেন যে এই রাষ্ট্রের টাকা কি পরিমাণ লুটপাট হয়েছে নির্বাচনের নামে, একটি তামাশা, এবং নিশিরাতের সরকারকে বারবার ক্ষমতায় নিয়ে আসার জন্য ভারতের যে পদলেহন সরকার শেখ হাসিনার নির্দেশে নির্বাচন কমিশন একইভাবে একই স্টাইলে বারবার নির্বাচন করে এদেশের মানুষের হৃদয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি বড় দল মানুষের হৃদয় থেকে মুছে গেছে। এবং আমরা যদি বলি যে শহীদি মার্চ প্রসঙ্গে নির্বাচন কমিশন সম্পর্কে যদি আমি বলতে চাই, তাহলে দিনের পর দিন রাতের পর রাত বলা যাবে তাদের যে কর্মকাণ্ড, তাদের যে স্বেচ্ছাচারিতা, তাদের যে আমাদের প্রতি যে অত্যাচার নির্যাতন, বিরোধী দলের নেতা কর্মীদের উপর যে ধরনের অত্যাচার নির্যাতন শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে, তার দায় কিন্তু প্রধান নির্বাচন কমিশন, গণ অধিকৃত নির্বাচন কমিশনার আউয়াল সাহেবরা কিন্তু এড়াতে পারেন না। আপনার নিশ্চয়ই মনে আছে যে 7ই জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি সহ যারা সরকারের প্রতিবাদ করেছে, অন্যায় কাজের প্রতিবাদ করেছে, তাদেরকে কারারুদ্ধ করা হয়েছিল। আমরা একদিনে 1000 নেতাকর্মী 26 জুলাই দিবগত রাতে গত 23 সালের আমরা কিন্তু 1000 নেতাকর্মী একদিনে গ্রেপ্তার হয়েছি শুধু ঢাকাতে। আমরা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বেশ কয়েক মাস থাকি, এরপর আবার বেরিয়ে আসি, এরপর আরো নেতাকর্মী গ্রেপ্তার হয়। তো সেদিকে আমি যাব না, কারণ সময় স্বল্প, সমালোচক কিন্তু কথা বলবেন। আমি এবার শহীদি মার্চ প্রসঙ্গে যদি বলি, যে গত যে আন্দোলন যখন বেগবান হয় 5ই আগস্ট, তার আগের কয়েকটি দিন কিন্তু উত্তাল ছিল। দৈনিক পাঞ্জেরি পত্রিকায় আমরা কিন্তু ব্যানার হেডিং করেছি, উত্তাল দেশ, হ্যাঁ, এরকম অসংখ্য আমাদের ব্যানার হেডিং ছিল যে ছাত্র জনতার মানে গণ অভ্যুত্থান একেবারে দাঁড় করায়, এরকম আমরা কিন্তু বলার চেষ্টা করেছি। কিন্তু সেখানে আমরা কিন্তু অনেকটা শঙ্কিত ছিলাম যে এই ধরনের ব্যানার হেডিং করলে আমরা আক্রান্ত হতে পারি। আমরা কৌশল অবলম্বন করেছি। আমি নিজে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, গণমাধ্যমের কল্যাণ, দৈনিক পাঞ্জেরি, প্রশাসন সব লেভেলে কিন্তু সবসময় যায়। আমরা চেষ্টা করেছি প্রতিরক্ষা মন্ত্রণালয়, আওতাধীন সংস্থাগুলো, সরকারের অন্যান্য গোয়েন্দা সংস্থা বা সরকারের, আমি বলি যদি আমি রাত 1:30টার সময়, 1:30টার একটু পরে, অর্থাৎ 4 তারিখ শেষ হওয়ার পর 5 তারিখ যে রাত শুরু হয়েছে, সেই রাত্র 1:30 কিন্তু এই যে স্বৈরশাসক শেখ হাসিনার যে আইজিপি ছিলেন, তার মনোনীত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের বাসভবনের সামনে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম। রাত 1:40 চৌধুরী আব্দুল্লাহ মামুন আইজিপি, তৎকালীন আইজিপি কিন্তু বাসায় প্রবেশ করেছেন। আমরা দেখেছি এরকম অসংখ্য ঘটনা আমি দেখেছি, কিন্তু কৌশল অবলম্বন করেছি, যেহেতু আবার হয়তো গ্রেপ্তার হতে পারি নানা কারণে, আমি আমার মানে কৌশল অবলম্বন করার চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে গণমাধ্যম কিন্তু মানে আমরা যদি সবাই মিলে এই স্বৈর শাসকের বিরুদ্ধে তথ্য প্রকাশে একেবারে সোচ্চার থাকতাম, তো হয়তো স্বৈরাচার এতদিন বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতো না। কিন্তু আপনারা দেখেন যে গণমাধ্যম যে পরিমাণ দালালি করেছে, কতিপয় গণমাধ্যম, তা আমরা আর বলতে চাই না। গণমাধ্যমের বিশেষ করে প্রিন্ট মিডিয়ার কতিপয় সম্পাদক, নামি দামি সম্পাদক, যাদেরকে দেশের মানুষ শ্রদ্ধা করে, তারাও শেখ হাসিনার পাশে বসে শেখ হাসিনার সাথে খোশ তামাশা করেন, আস্ফলন দেখান। আজকে সেই সম্পাদকরা আবার এই সরকারের, যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সর্বজন শ্রদ্ধ প্রফেসর ডক্টর ইউনূস, তার সাথে দেখা করে তারা আবার মানে অনেক কথা বলেছেন যে নির্বাচন সংস্কারের পরে। তখন তো তারা শেখ হাসিনার বিরুদ্ধে কথাই বলেননি। আজকে যদি যুগান্তর পত্রিকা বা অন্যান্য পত্রিকা, কয়েকটি পত্রিকা কিন্তু দায়িত্ব দিয়ে কথা বলেছেন, আশরাফ ভাই, প্রথম আলো, মানব জমিন, ডেইলি স্টার, হ্যাঁ, আমি নিজেও তো ক্ষতিগ্রস্ত ছিলাম নানাভাবে। আমার পত্রিকাটি ডিক্লারেশন বাতিল করা হয়েছে, মিডিয়া দেওয়া হয়নি, মামলা হামলা, কারাগার, নির্যাতন। আমি সেটি বলবো না, আমি যে শহীদি মার্চ প্রসঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা দেখেন যে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যেভাবে জীবন বাজি রেখে তারা পুলিশের যে টিয়ার সেল, রাবার বুলেট, জল কামান এবং পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দিয়েছে, এটা অবিশ্বাস্য, অকল্পনীয়। যে আমরা এই মুহূর্তে যারা শহীদ হয়েছেন, যারা এখন অসুস্থ অবস্থায় শয্যাশায়ী কাতরাচ্ছেন, তাদের সমবেদনা প্রকাশ করবেন। যারা শহীদ হয়েছেন, মহান রব্বুল আলামিন তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দেবেন। নিশ্চয়ই আমরা বিশ্বাস করি যে এই দানবকে, এই স্বৈরাচারকে
রাষ্ট্রীয় ক্ষমতাকে বিতাড়িত করতে যাদের আত্মত্যাগ, তাদের মর্যাদা আমরা সর্বোচ্চ জায়গায় রাখবো। এটা আমি কিন্তু সবার প্রতি অনুরোধ করব, যারা এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব যে এই বিষয়গুলো ভেবে দেখার। আপনাকে যদি বলি যে আমাদের শহীদ আবু সাঈদের কথা বলি, এরকম আমাদের ছাত্র দলের চট্টগ্রাম অসীম দ্বিতীয় শহীদ হয়েছেন, এরকম অসংখ্য আমারই সহযোদ্ধা, আমারই বন্ধু, মিরপুর থানা বিএনপির একেবারে রাজপথের একজন লড়াকু সৈনিক, আমাদের বয়সী টকবগে যে আব্দুল্লাহ কবির, তিনি কিন্তু নির্মমভাবে নিহত হয়েছে 10 নম্বরে। আমাদের বিএনপি ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন, এখনো তারা মৃত্যু সন্ধ্যায় কিন্তু কাতরাচ্ছেন। আমাদের ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের উপর পুলিশ গুলি চালিয়েছে নির্বিচারে। যে আজকে শহীদি মার্চ, এইসব দেখেন আমাদের সন্তানদের মাথার মধ্যে যে আল্লাহ তাআলা যে কে ব্রেন দিয়েছে, তাদের মধ্যে থেকে শহীদি মার্চ শব্দটি বেরিয়ে আসছে। এ দেখেন, আসলে ওদেরকে আমরা কি ভাষায় ওদেরকে মানে সম্মান জানাবো জানি না। ওরা আমাদের সন্তান, প্রত্যেকের বয়স আমাদের সন্তানের মতোই বয়স, কারো বয়স 25, 30, 25 এরকম মতো, কিন্তু তারা যে সাহসী ভূমিকা নিয়েছে। এবং দেখেন আজকে যদি এই শহীদি মার্চ প্রসঙ্গ বলি, ছাত্র জনতা দুইটি ভাগে আমরা যদি ভাগ করি, আর সবাই ছাত্র এবং জনতা, এই যে ছাত্ররা যে দায়িত্বটি পালন করেছে সেটি আসলে অবিশ্বাস্য, অকল্পনীয়, এবং এটা জাতি আজীবন শ্রদ্ধার সাথে মনে রাখবে বলে বিশ্বাস করবেন। জনতা কারা? জনতা হচ্ছে বিএনপি, ছাত্রদল, যুবদল, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকল রাজনৈতিক দলগুলো, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, রিক্সা চালক ভাইরা, মানে সবাই কিন্তু রাজপথে নেমে এসছে। অর্থাৎ দুটি ভাগে ভাগ হয়ে আমরা শেখ হাসিনার যে দানবীয় আচরণ, তার যে সমস্ত বাহিনী, অর্থাৎ র্যাব বলেন বা, দেখেন আজকে আমি বারবার একটি কথা বলি, যদি যদি সেনা প্রধান আমাদের সর্বশ্রদ্ধ জেনারেল ওয়াকারুজ্জামান তার নজর যদি এসে থাকে, আমি তাকে বারবার বলি, আমি আজকেও অনেক জায়গায় বলেছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে দায়িত্বটি পালন করেছেন, আমি যখন তার প্রথম গণমাধ্যমে তার অনুভূতি যে উনি বলেছেন, এই 3টি শব্দকে আমি গুরুত্ব দিই। যদিও আমি শহীদ মার্চ প্রসঙ্গে কথা বল, তার বাইরেও একটু দর্শকদের জন্য এটি বলা দরকার যে উনি অনেকগুলো কথা বলেছেন, তার ভিতরে 3টি কথা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেটি হচ্ছে যে আমরা সরকারি চাকরি করি, সরকার আমাদের যেখানে ডিপ্লয়েড করবে সেখানে আমরা দায়িত্ব পালন করব, তবে রাষ্ট্র এবং জনগণের প্রয়োজনে যা যা করার তাই করব। ঠিক তখন আমি মনে করেছি এই সেনাপ্রধান, এই সশস্ত্র বাহিনী, তাদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, যেটা শেখ হাসিনার সরকার ভুলুণ্ঠিত করেছে, সেটি উনি রক্ষা করবেন। ঠিক তাই করেছেন মানুষের হৃদয়ে। কিন্তু এই সশস্ত্র বাহিনী এখন সর্বোচ্চ সম্মানের জায়গায় তারা চলে গেছে। ধন্যবাদ আপনাকে, আপনি আপনার বক্তব্যগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা এখন একটু যেতে চাই এসএম মোশাররফ হোসেন মিলনের কাছে, কারণ হচ্ছে যে আপনি যে বিষয়টা উপস্থাপন করলেন এটা কিন্তু আমরা খুব কাছ থেকে দেখেছি। আমরা সাংবাদিকতা করি, আমরা সাংবাদিক হিসাবে মাঠে থেকে আমরা দেখেছি এই বিষয়গুলা কতটা যুক্তিযুক্ত ছিল। তবে মোশাররফ হোসেন মিলন যেহেতু একজন শ্রমিক নেতা এবং তারা এই আন্দোলনের মধ্যে তারাও ছিল, তা আমি একটু তার কাছে জেনে আসতে চাই যে আসলে আপনি এটাকে কিভাবে উপস্থাপন করছেন। একদিকে হচ্ছে নির্বাচন কমিশন পুরাটাই পদত্যাগ এবং সেদিনই শহীদি মার্চ, অর্থাৎ আনন্দের একটা বন্যা, আর নির্বাচন কমিশনের পদত্যাগ। আপনার মূল্যায়নটা একটু জানতে চাই। ধন্যবাদ। বাংলাদেশের মিডিয়া জগতের, সাংবাদিক জগতের আমার অত্যন্ত প্রিয় বন্ধু, প্রিয় সহযোদ্ধা, রূপসী বাংলা টেলিভিশনের অন্যতম কর্ণধার, অগ্রণী পত্রিকার অন্যতম সম্পাদক কর্ণধার আমার প্রিয় বন্ধু আলী আশরাফ আকন্দ এখানে এতক্ষণ কথা বললেন। আমার আরেক প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় কলম লেখনী, যার সাথে আমার প্রায় 30 বছরের সম্পর্ক, তালুকদার রুমি, সম্পাদক দৈনিক পাঞ্জেরি। রুমি ভাই, আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি আজকের উপস্থাপক আলী আশরাফ আকন্দর কথায় প্রথমেই বলতে চাই, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আজকে তার দলে বলে তার সম্পূর্ণ নির্বাচন কমিশন সহ পদত্যাগ করেছেন বা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আজকে
বিগত দিনে তিনি কি করেছেন আমরা সবাই জানি, দেশবাসী জানে। তিনি নির্বাচন কমিশন হয়েছেন ওই স্বৈরাচারিণী ঘোষিটি বেগম শেখ হাসিনার ইঙ্গিতে, এবং তিনি সর্বদাই চেষ্টা করেছেন শেখ হাসিনার নির্দেশ, শেখ হাসিনার ইঙ্গিত তামিল করার জন্য, বাস্তবায়ন করার জন্য। এটা আমরা বিগত দিনে দেখেছি। বিগত দিনে সে আসার পর থেকে যতটি নির্বাচন হয়েছে সবগুলো বিতর্কিত নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, ভোট কেন্দ্রে কুকুর ঘুমায়, ভোট কেন্দ্রে কোনো ভোটার নাই। সর্বশেষ যে তিনি যে ডামি নির্বাচনটি করলেন, গত 5ই জানুয়ারির যে ডামি নির্বাচন করলেন, দেশবাসী দেখেছে। এই নির্বাচনে কোনো রাজনৈতিক দল যায় নাই, বিএনপি সহ মানে কোনো বিরোধী দলের রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। আওয়ামী লীগ একটা খেলা করেছে। আওয়ামী লীগেরই 3জন প্রার্থী দাঁড়িয়েছে, আওয়ামী লীগেরই ট্রাক মার্কা, আওয়ামী লীগেরই ঈগল মার্কা। কি দেখলাম আমরা বিগত দিনে। যাই হোক, সেই নির্বাচনটাকে এই এই কলঙ্কিত কাজী হাবিবুল আওয়াল তিনি এটাকে মানে বৈধতা দেওয়ার চেষ্টা করলেন কথাবার্তায়। তিনি একটা শুট মাল, আমি বলবো। সেই কথাবার্তা খুব কৌশলে সে অপকর্মটাকেও সে মানে সুন্দরভাবে জনগণের কাছে খাওয়ার চেষ্টা করেছেন। তিনি জনগণকে বিভিন্ন সময় কৌশলে ধোঁকা দিয়েছেন, কিন্তু জনগণ এত বোকা এখন আর নেই। জনগণ বুঝতে পেরেছে, জনগণ তাকে মানসিকভাবে গ্রহণ করতে পারে নাই, ছাত্র জনতা তাকে গ্রহণ করতে পারে নাই। আমরা দেশবাসী এই হাবিবুল আওয়ালকে নির্বাচন কমিশনার হিসেবে আমরা গ্রহণ করতে পারি নাই। আমি যুগ যুগ ধরে, এই বাংলার মানুষ 100 বছর ধরে এই হাবিবুল আওয়ালকে ঘৃণা দিবে, ধিক্কার দিবে। আজকে যেমন তিনি যাওয়ার সময়, আজকে জনগণ যদি, বিক্ষুব্ধ জনতা যদি তাকে পেত, হয়তো তিনি জীবিত যেতে পারতেন না। আপনারা জানেন তার গাড়ির উপরে জুতা মারা হয়েছে, তাকে প্রচন্ড বিক্ষোভের মুখে মানুষ ক্ষোভে তার গাড়িতে জুতা নিক্ষেপ করেছে। আপনারা দেখেছেন টেলিভিশনে, আপনারা জানেন। তো যাই হোক, ইতিহাসের পাতায় যারা এইভাবে করবে তাদের এই হচ্ছে তাদের শেষ অবস্থা হবে। আমরা জানি ফেরাউনের অবস্থা। সেই ফেরাউনের ইতিহাস কিন্তু নতুন ভাবে এই বাংলাদেশে, এই দক্ষিণ পূর্ব এশিয়ায় নতুন ভাবে রচনা করেছেন এই স্বৈরাচারিণী শেখ হাসিনা। তিনি কিভাবে বিদায় হলেন? 5ই আগস্ট, আজকে 1 মাস, আজকে 5ই সেপ্টেম্বর। 5ই আগস্টে ওনার বাসায় গরম ভাত রান্না ছিল, ওনার বাসায় ভ্যারাইটি তরকারি, মুরগি, মাছ, আমরা শুনেছি, শাক সবজি, ভর্তা, খুব গরম গরম সবকিছু ডাইনিং টেবিলে সার্ভ করা হয়েছিল। কিন্তু মহান রাব্বুল আলামিন তাকে খাওয়ার সুযোগ দেন নাই। তিনি না খেয়ে চলে গেছেন। শুনলাম যে 1 কাপড়ে চলে গেছেন। তো এই যে 17 বছর পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, জনবিক্ষোভের মুখে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তো আজকে সেই ঐতিহাসিক 5ই সেপ্টেম্বর, যেটা আমাদের ছাত্র জনতা শহীদি মার্চ হিসাবে আখ্যায়িত করেছে, এটা আমরা যুগে যুগে এই দিবস পালন করব। আমরা যারা বেঁচে থাকবো, আমরা যদি মরেও যাই, আমাদের ভবিষ্যতে আমাদের সন্তানরা, আমাদের নতুন প্রজন্ম, বাংলাদেশের নতুন প্রজন্ম এই দিনটাকে স্মরণ করবে শ্রদ্ধার সহিত, ভালোবাসার সহিত। কারণ এই দিনে বড় ধরনের একটা ঘোষিটি বেগম, বড় ধরনের স্বৈরাচারিণী শেখ হাসিনা সদল বলে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আর বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, নতুন ভাবে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আজকে কোথাও গেলে বন্ধু বান্ধবরা বলে নতুন বাংলার শুভেচ্ছা, স্বাধীন বাংলার শুভেচ্ছা। খুব ভালো লাগে, কারণ 71-এর স্বাধীনতার সময় ছোট ছিলাম। 71-এর স্বাধীনতার সময় ক্লাস 1-এ পড়তাম। ওই যুদ্ধটা, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধের একজন শহীদ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। আমার আব্বা আর মুখে অনেক কিছু শুনেছি, কিন্তু এবার যে যুদ্ধ দেখেছি, আমার মনে হয় 71-এর যুদ্ধকেও পিছনে ফেলে দিয়েছে। আমি 5 তারিখে কি দেখলাম, আমি 3 তারিখে 4 তারিখেও শাহবাগ গিয়েছিলাম, কিন্তু 5 তারিখে আমার সৌভাগ্য হয়েছিল গণভবন পর্যন্ত যেতে। রাস্তায় হাঁটার সুযোগ নাই, ছাত্র জনতা তো আছে, সাথে মা বাবা সন্তান সবাই বেরিয়ে গেছে। আমার মনে হয় ঘরে কেউ ছিল না, কাজের বুয়ারা পর্যন্ত রাস্তায় নেমে গেছে খুশিতে, আনন্দে। শেখ হাসিনার বিদায়, এই খুশিতে, আনন্দে, এই আনন্দ আমরা ভুলতে পারবো না। এই আনন্দ আমাদেরকে উদ্বেলিত করছে। আনন্দ বাংলাদেশকে নতুন ভাবে গড়ার স্বপ্ন দেখাচ্ছে। এই আনন্দ আমরা আশা করছি বর্তমানে যাদের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে আমি অত্যন্ত শ্রদ্ধা জানাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী
আমি নোবেল বিজয়ী হিসাবে তো ওনাকে অনেক আগে থেকেই চিনি। ওনার সাথে আমার প্রথম পরিচয় 1993 সালে গ্রামীণ ব্যাংকে। উনি অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ মানুষ। ওনার পাশে 10 মিনিট বসে থাকতে পারলে নিজেকে অনেক ভালো ছাত্র মনে হয়, ভালো 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 কিছু জানার সুযোগ হয়, এবং এত মানে নলেজেবল লোক, এত জ্ঞানী লোক। আজকে উনি, আমি আমাদের বাংলাদেশে অনেকে বোঝে না ওনার সম্পর্কে বিভিন্ন অপব্যাখ্যা দিয়েছে। উনি বিশ্ব নেতা, উনি আন্তর্জাতিকভাবে সম্মানী ব্যক্তি এই ডক্টর ইউনূস। আজকে ডক্টর ইউনূসের কাছে এই বাংলাদেশ সম্মানিত হয়েছে। বাংলাদেশ এগিয়ে যাবে ডক্টর ইউনূস এবং তারই উপদেষ্টা পরিষদের কারণে। আমি আজকে আপনাদের মাধ্যমে, আশরাফ ভাই আপনার মাধ্যমে, আমি দেশবাসীকে জানাতে চাই যে এই সরকারকে আমরা সকলে আসুন সহযোগিতা করি, এই সরকারের হাতকে আমরা শক্তিশালী করি, সহযোগিতা করি, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। আমরা এই উপদেষ্টা পরিষদকে, এই ছাত্র নেতৃবৃন্দ যারা এগিয়ে আসছেন, যারা সামনে চলে আসছেন, তাদেরকে আমরা উৎসাহিত করি, তাদেরকে অনুপ্রাণিত করি। তাতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাতে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। এই শস্য শ্যামলা বাংলাদেশ, যেই দেশ গড়ার পিছনে অনেক অবদান রেখেছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে দেশে অবদান রেখেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেখানে নতুন ভাবে অবদান রাখার জন্য স্বপ্ন দেখছেন আমাদের তারুণ্যের অহংকার, আমাদের নেতা, আমাদের তারেক রহমান সহ আমাদের দলের নেতৃবৃন্দ, আমাদের বিএনপি। আমি সব দলকে আজকে এই টেবিলে সম্মান জানাতে চাই, বিশেষ করে বিএনপি, জামাতে ইসলামী এবং ইসলামী দলগুলো, যেগুলো যারা এই বিএনপির পাশাপাশি আন্দোলনে ছিল, মাঠে ছিল। আমি ছাত্র শিবিরের ছেলেপেলেদের আজকে ধন্যবাদ জানাতে চাই। আমি দেখেছি তারা যাত্রাবাড়িতে, তারা শাহবাগে, তারা সাভারে, এই ছাত্র শিবির ছেলেরা অনেক অগ্রণী ভূমিকা রেখেছে। আর পাশাপাশি আরেকটা কথা বলতেই হয়, সবার ঊর্ধ্বে মহান রাব্বুল আলামিন। এবারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন স্বয়ং মহান রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা নেতৃত্ব দিয়েছেন। কিভাবে? উনি সবকিছু পরখ করেছেন। উনি আবাবিল পাখি পাঠিয়েছেন। ওনার সেই কাবা শরীফ যেভাবে রক্ষা করেছিলেন, কাবাঘর, সেই আবাবিল পাখি এবার বাংলাদেশে পাঠিয়েছিলেন। এই আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি নেতৃত্ব দিয়েছে, যার জন্য পুলিশ, কোন রকম বাহিনী গুলি করে, ছাত্রলীগ গুলি করে এবার আন্দোলন থামাতে পারেনি। কারণ এটা ছিল নেতৃত্বে স্বয়ং আল্লাহ ছিলেন। কারণ একটা আল্লাহর গজব, একটা আল্লাহর ঐতিহাসিক মানে আন্দোলন, ঐতিহাসিক পরিবর্তন আমরা দেখলাম, দেশবাসী দেখলো। আমরা মহান আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আল্লাহর কাছে আপনার মাধ্যমে রহমত কামনা করছি, আগামী দিনে দেশটা যাতে উন্নত হয়, দেশটা যাতে সুন্দর হয়, এটা যাতে দেখে যেতে পারি। আমাদের সন্তানরা যাতে একটা সুন্দর দেশে লেখাপড়া করতে পারে, সুন্দর দেশে বসবাস করতে পারে। আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ হোক মালয়েশিয়ার মতো, সিঙ্গাপুরের মতো উন্নত। আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোশাররফ হোসেন মিলন, আপনাকে। চমৎকার করে আপনার বিষয়গুলো আপনি উপস্থাপন করলেন। আমি একটু বলতে চাই যে এই যে আপনি বললেন যে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, এবং যাকে দুইবার পানিতে চুবানোর কথা বলা হয়েছিল, যে দুইবার করে পানি চুবাইতে হবে, যেহেতু আপনার পদ্মা সেতু হয়ে গেছে। তো এই চুবানোর গল্পটা কে জানে জানি না, কিন্তু আমার চোখের সামনে, আমারই উপস্থিতিতে আবুল মাল আব্দুল মুহিত যখন মন্ত্রী ছিলেন, তখন তার বন্ধু আব্দুল সালিক, উনি গান করতেন। সিলেটি ভাইসাব নামে তার একটি বিখ্যাত ক্যাসেট আছে। উনি লন্ডন অধিবাসী এবং দুজনেই ছিলেন ক্লাসমেট। সেখানে কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন, এরশাদের সময় উনি যখন আপনার অর্থ সচিব ছিলেন, তখন নাকি এরশাদকে এই প্রজেক্ট পাস করার সময় সে তাকে একটা ডিরেক্টর রাখার কথা বলেছিলেন। পরবর্তী পর্যায়ে আব্দুল মাল আব্দুল মুহিদের কোনো লোককে ওখানে ডিরেক্টর না রাখার কারণে তিনি মনক্ষুণ্ণ হয়েছিলেন, এবং এবার যখন তিনি অর্থমন্ত্রী হলেন এই সরকারে, সেই কারণে তাকে লবি এবং ওই কি বলে টাকার বিনিময়ে সুদ নেয়, সুদখোর, ঘুষখোর, এগুলো বানানো হয়েছে। কারণ যেহেতু ওই ব্যাংকের পরিচালনা পর্ষদে তার কোনো লোক রাখা হয়নি। আসলে ব্যক্তিগত সম্পর্কের অবনতি থেকে ব্যক্তিগত টাকা পয়সার লেনদেনের বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু পরবর্তী পর্যায়ে তাকে ঘুষখোর, সুদখোর বানানো হয়েছিল। এটা কিন্তু আমি আবুল মাল আব্দুল মুহিতের কাছ থেকে শুনেছি, এবং আব্দুল সালিক সেই ঘটনার সাক্ষী। উনিও লন্ডন প্রবাসী, তারা দুজনেই বাল্যবন্ধু ছিল। আমি এটা আজকে সবাইকে সামনাসামনি বলে দিলাম। আর আমি একটু জানাতে চাই, রমি সাহেব, আপনি তো পত্রিকায় সম্পাদক উপসম্পাদক লিখেন, যে ঘটনাটা ঘটেছে, মিলন বলল যে আবাবিল পাখির মাধ্যমে আজকে দেশ
কে এগিয়ে নিয়ে গেছেন? আল্লাহ স্বয়ং নিজে এই ছাত্র জনতাকে সামনে এগিয়ে নিয়ে গেছেন। আচ্ছা, তো এই যে সামনে এগিয়ে নিয়ে গেছেন ছাত্র জনতাকে, ওই সময় যিনি নির্দেশ দিয়েছিলেন, নির্দেশদাতা পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তিনি কিন্তু গ্রেফতার হয়েছেন। তার আগে যিনি ছিলেন একেএম শহীদুল হক, তিনিও গ্রেফতার হয়েছেন। যে আইনে, যে নির্দেশদাতা হিসেবে তিনি পুলিশকে গুলি করতে বলেছিলেন, যে আইনে পুলিশ গুলি করেছে, সে একই ধারায় একই অপরাধে কিন্তু সেই পুলিশই তাকে গ্রেফতার করেছে। একবার ভাবেন, যিনি তাদেরকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন সেই তারাই, সেই পুলিশ কর্মকর্তারা কিন্তু তাকে গ্রেফতার করেছেন এবং একেএম শহীদুল হককে দিয়েছেন 7 দিনের রিমান্ড, যেহেতু উনি একটু আগে। আর যিনি এই রাতের ইলেকশন করে শেখ হাসিনাকে পাশ করে নিয়ে এসেছিলেন, আর যার কারণে পাখির মতো মানুষকে গুলি করা হয়েছিল ছাত্র জনতার উপরে, সেই নির্দেশদাতা, সেই আইজিপিকে কিন্তু আরো একদিন রিমান্ড বাড়িয়ে দেওয়া হয়েছে, 8 দিন। আমি একটু তালুকদার রুমিকে প্রশ্ন করতে চাই যে নির্বাচন কমিশন, মানে অবৈধ নির্বাচন কমিশন যারা এই সরকারকে বৈধ ঘোষণা করলেন এবং যাদের কারণে এই হঠাৎ করে রাতের নির্বাচন হলে, যে নির্বাচনের কারণে আজকে দেশের এই পরিস্থিতি হলো, সেই নির্বাচন কমিশনার সহ, প্রধান নির্বাচন কমিশনার সহ যে 5 জন পদত্যাগ করেছেন, তাদেরকে কি আইনের আওতায় আনা হবে? তাদেরকে গ্রেফতার করা হবে? তারা কি একই আইনে জেল খাটবেন কিনা? যেহেতু আপনি আইনের ছাত্র, আইন বিষয়ে পড়াশোনা করেছেন, আমি সেই জন্য আপনার কাছে এই বিষয়টা একটু খোলাসা ধন্যবাদ করে আশরাফ জানতে ভাই। চাচ্ছি। ধন্যবাদ আশরাফ ভাই। তার আগে আমি জনাব শ্রদ্ধাভাজন আমাদের এস এম মোশাররফ হোসেন মিলন ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার যে অগ্নিচড়া বক্তব্য, আমি আপ্লুত, আমি অনুপ্রাণিত। একটি বিষয় আপনার যদি সময় দেন, আমি মহান রব্বুল আলমকে শুকরিয়া আদায় করি যে আমি তার সাথে একমত যে আবাবিল পাখির যে সেই ইতিহাস আমরা সবাই জানি, তো সেটি আসলে ঘটেছে রব্বুল আলমিনের। আমরা তো মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের এখানেই মাথা নত করতে হয়। কিন্তু শেখ হাসিনার সরকার আসলে এটা ভুলে গিয়েছে, বেমালুম যে উনি নিজে কি করেন নিজেও জানেন না। রাষ্ট্রের মালিক ওনার বাবা, এটাই ওনার মাথার ভিতরে বদ্ধমূল একটা ধারণা। আর উনি দেশের মানুষকে ভালোবাসতেন না। ওনার যারা দল করে তারা এখন বলে আসলে আমরা কোন নেত্রীর পিছে আমরা রাজনীতি। হ্যাঁ, বঙ্গবন্ধুর অনেক অবস্থান ছিল, আমরা 71-এর যে মহান মুক্তিযুদ্ধে সেখানে অনেক অর্জন ছিল, এবং উনি যখন গ্রেপ্তার হন তখন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয়, জীবনের মায়া ত্যাগ করে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। সেই জায়গাগুলো কিন্তু নষ্ট করে দিয়েছে, আপনারা জানেন, যে কারণে মানুষদের ক্ষোভ কিন্তু একদিনে গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়নি। 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গুম, খুন, হত্যা, নির্যাতন, ব্যাংক লুট, বাড়ি লুট, মানে সবকিছু বাংলাদেশের মানে অর্থনীতি আসলে শেখ হাসিনার সরকারকে যারা টিকিয়ে রাখেছে, শুধু যদি আমি গণধিকৃত আউয়াল কমিশনকে বলি, শুধু তাকে দায়ী করি তা কিন্তু নয়। এই মুহূর্তে আমার মনে পড়ছে যারা এই দানবকে ক্ষমতায় রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে তারা কিন্তু পর্দার, তাদের নিয়ে কেউ আলোচনা, জাতীয় পার্টি, তারা বারবার বারবার জাতির সাথে বেইমানি করেছে। আজকে তারা আবার এই আমাদের এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনার যে পতন হয়েছে, এখন তারা ভালো ভালো কথা বলে আবার আমাদের ঘরে শহর হতে চায়। এটা কিন্তু ভুলে গেলে চলবে না আশরাফ ভাই। আমি রূপসী বাংলা টেলিভিশনের মাধ্যমে দেশ এবং জাতি এবং গোয়েন্দা সংস্থা এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, জাতীয় পার্টিকে কোথাও কোনো ধরনের কোনো বৈঠকে তাদের প্রয়োজন নাই, কারণ তাদের কিন্তু ভোটটা এই দেশে। তারা শেখ হাসিনার সরকারকে বৈধতা দেওয়ার জন্য তারা অনেক ভূমিকা পালন করেছে, তারা অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করেছে, বারবার বেইমানি করেছে জাতির সাথে। শুধু আউয়াল কমিশনকে ধরলে হবে না, আউয়াল কমিশন তো গ্রেপ্তার হবে। আউয়াল কমিশনের কাছে জাতির যে এই যে যারা মারা গেছে বিগত এই 17 বছরে গুম খুন হয়েছে, শেখ হাসিনার সরকারকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে তারা যে ভূমিকা পালন, সেক্ষেত্রে দায় তারা এড়াতে পারে না। এই দায় আউয়াল কমিশনকে নিতে হবে, এবং এর আগের যারা কমিশন ছিল তাদেরকেও দায় নিতে হবে। কারণ তাদের বোঝা উচিত ছিল এই রাষ্ট্র কিন্তু শেখ হাসিনার একার নয়, উনিও দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমরা যদি বলি যে আমি একজন সংবাদকর্মী হিসেবে মরহুম
শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে যদি বলি, উনি 25শে মার্চ গ্রেপ্তার হয়েছেন। উনি কোথায় যুদ্ধ করেছেন? আমি তো বারবার বলতাম যে উনি কখন যুদ্ধ করেছেন। যুদ্ধ করেছেন দেশের সাধারণ মানুষ। উনি যখন গ্রেপ্তার হন তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবনের মায়া ত্যাগ করে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আজকে তাকে সম্মান দেখেন না, তাকে রাজাকার বলেন, তাকে পাকিস্তানের চর বলেন। আমাদের কষ্ট হয়, হৃদয় রক্তকরণ হয়। এই কথাগুলো আমরা বলতে চাই না, কারণ আমার জন্ম কিন্তু স্বাধীনতার উৎসলগ্নে। আমরা রাজনীতিবিদদেরকে সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু আজকে শেখ হাসিনার এই আস্ফলনের কারণে, শেখ হাসিনার দাম্ভিকতার কারণে আজকে এই যে ছাত্র জনতা কিন্তু কাউকে সম্মান করতে চান না আমাদের রাজনীতিবিদরে। এজন্য কিন্তু আমরাই দায়ী। এজন্য আমাদের সন্তানকে আমরা বিপদগামী করে দিয়েছি। এই দায় কিন্তু শেখ হাসিনা এড়াতে পারে না, আউয়াল কমিশনে এড়াতে পারে না, এবং জাতীয় পার্টি এড়াতে পারে না। আরেকটি বিষয় বলি, মোশাররফ ভাইয়ের কথা মনে পড়েছে যে শেখ হাসিনা এক কাপড় চুপড়ে পালিয়ে গেছেন। তার জীবন হয়তো আর কিছু সময় থাকলে চরম সংকটের মুখে পড়তো। এটা আমরা দেখেছি, যেহেতু ইতিহাস থেকে আমরা চোখে দেখলাম, ইতিহাস তো ঘটনায় চোখের সামনে দেখলাম। আর ওনার যে করুণ পরিণতি হয়েছে, এবং 15 আগস্ট তৎকালীন সরকার এইসব করতে গিয়ে কিন্তু তাদের এই ধরনের পরিস্থিতি হয়েছে। তখন তো আমরা ছোট মানুষ। তো আর আরেক নেতা যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার লাশ যখন ঢাকায় আনা হয় তখনও কিন্তু এরকম মানুষ ঘরে ছিল না, সবাই তার জানাজায় বেরিয়ে এসছে। আর তার উল্টোটা দেখেছি যে শেখ হাসিনা তার জীবন নিয়ে পালিয়ে গেছে। লক্ষ জনতা রাজপথে এসছে, প্রতিবাদ করেছে, ঝাড়ু মিছিল করেছে, জুতা মিছিল করেছে। দেখেন দুইজনের চরিত্রের মধ্যে কতটুকু পার্থক্য। এবং দেখেন যে প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া, তাকে এক কাপড় চোপড়ে ঘর থেকে বের করে দিয়েছে। এবং সেদিন কিন্তু আমি ভিডিওগুলো এখন দেখি, নিজে আবার শেয়ার করি, উনি কিন্তু অত্যন্ত সাবলীল ভাষায় যে আমাকে এক কাপড় চোপড়ে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার স্বামীর বিজড়িত স্মৃতি বিজড়িত ঘর থেকে বেরিয়ে দিয়েছে। আমাকে পুরুষ যারা ছিলেন ওখানে দায়িত্বে তাদেরকে বলছে উনি যদি না বেরিয়ে আসে তো ওনাকে কোলে করে নিয়ে আসেন। উনি কিন্তু উত্তেজিত হননি, উনি আল্লাহর কাছে বিচার ছেড়ে দিয়েছেন, দেশের জনগণের নিরাপত্তার কথা বলেছেন। আজকে দেখেন কি মহান রাব্বুল আলামিনের খেলা, যে ওনার জীবন তো আমরা বারবার ওনার জন্য দোয়া চেয়েছি। আমরা মসজিদে দাঁড়িয়ে আমরা বলেছি ম্যাডাম খালেদা দোয়া করেন, সবাই দেশবাসী দোয়া করেছে। আল্লাহ হয়তো এই উসিলায় ওনাকে বাঁচিয়ে রেখেছেন, আবার আমাদের মাঝে ফিরে এসেছেন, উনি সুস্থ আছেন এখন আলহামদুলিল্লাহ। কালকে বিদেশি বন্ধুরা তার সাথে দেখা করেছেন এই প্রথম। এটি হচ্ছে রাব্বুল আলামিন, আমি একজন আইনের ছাত্র হিসেবে বলবো, ডিভাইন জাস্টিস, এটাকে বলে স্বর্গীয় বিচার। এই বিচারের বাইরে আপনি আমি কেউই না সব ভাই। অতএব আমাকে আপনাকে চলার ক্ষেত্রে আমাদের সহনশীল হতে হবে, বিনয়ী আচরণ অর্থাৎ মানবিক মূল্যবোধকে প্রসারিত করতে হবে। আমার মন আছে যা চায় তাই করা যাবে না, আমার বিবেককে প্রসারিত করতে, বিবেক দিয়ে জাজমেন্ট করতে হবে। আপনি দেখেন যে কোনো অপরাধ না করেই আমার বাড়ি বাগেরহাট জেলায়, আমরা পথযাত্রা করতে গেলাম, কোনো অপরাধ না করে 30 জন নেতা কর্মী গ্রেপ্তার হয়ে গেল। তারা কোনো অপরাধই করেনি, অথচ তারা 2 মাস জেল খাটলো। আমি সেই মামলার আসামি। এরকম অসংখ্য ঘটনার অবতারণা আমরা করতে পারবো। আমরা বলছি এবং বন বিভাগের একজন প্রধান ছিলেন 2016 সালে, আশরাফ ভাই আপনি এর আগেও বলেছি, আমার বিরুদ্ধে 500 জিডি করতে বাধ্য করেছেন কর্মকর্তা কর্মচারীদের। 5টা নন বেলেবল সেকশন মামলা করেছে। এবং এই দানবী সরকার তো করেছি। তো এই যে পৈশাচিক মনোভাব, এটা পরিহার করতে হবে। আর আউয়াল কমিশন, উনি তো নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা কোনো পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট। ওনারা কি শিক্ষা গ্রহণ করেছেন? রাষ্ট্রের টাকা লুটপাট করবে, মন যাচাই তাই করবে, এটি কি শিক্ষা? এরা সবাই কুশিক্ষা গ্রহণ করেছে। এবং আমি যদি বলি আশরাফ ভাই, যে আজকে যে অর্থনীতি লুট হয়েছে সরকারি অফিসগুলোতে, তারা কিন্তু সবাই শিক্ষিত, কেউ প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, কেউ পাবলিক ইউনিভার্সিটি, কিন্তু আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারি। আমরা চোর ডাকাত হয়েছি। আমরা বই পড়ে, যেমন আমি বলি, বই মানুষকে শানিত করে, বই মানুষকে জ্ঞান দেয়, বই মানুষকে সমৃদ্ধির পথ দেখায়, আর বই মানুষকে চুরি করতে শেখায়। এই চোর কারা? শিক্ষিত সমাজ। আজকে দেখেন পুলিশের কি অর্জন নেই? আমি একজন সংবাদকর্মী হিসেবে আজকেও বলেছি যে পুলিশের অনেক অর্জন রয়েছে, বাট এই পুলিশকে বাধ্য করেছে যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি সুবিধাভোগী, তিনি দ্বিতীয়বার আবার চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন, যে কারণে তিনি বাধ্য করেছেন। পুলিশ কমিশনার, তিনি বাধ্য করেছে হাবিবুর রহমান, তিনি তো শিক্ষিত লোক, তার তো অনেক বড় বড় মোটা বই রয়েছে, তিনি মানুষকে জ্ঞান দেন। আর সেই জ্ঞানী ব্যক্তি আবার বলেন আমার সন্তানদের বুকে গুলি করো। কি স্পর্ধা, কি আস্ফলন! এদেরকে গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমি এর কোনো বিকল্প আমি দেখছি না। এই যে আমার সন্তানদেরকে গুলি করে হত্যা করেছে, নিষ্পাপ সন্তানদের বুকে গুলি চালিয়েছে। আশরাফ ভাই, আমি যখন সোশ্যাল মিডিয়ায় দেখি একজন
বাচ্চা ছেলে যার বয়স 20 হয়নি, সে যখন তার এক পা কাটা আর হাউমাউ করে কাঁদতেছে, আশরাফ ভাই এইটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আশরাফ ভাই বলেন, এটা মূল্যায়ন করার জায়গা আছে? যে সন্তান তার বাবাকে হারিয়েছে, যে মা তার সন্তানকে হারিয়েছে, হয়তো আমার সন্তান রাজপথে ছিল কিন্তু আমার সন্তান মারা যায়নি, আমি এটা উপলব্ধি করতে পারবো না। যার সন্তান মারা গেছে, রাষ্ট্র কি তার কথা ভাববে? এত লোক মারা গেছে, এত লোককে নিয়ে রাষ্ট্র ভাবা আসলে খুব কঠিন, দুরূহ বিষয়। কারণ প্রত্যন্ত অঞ্চলে মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, রাষ্ট্র জানেও না। এই জন্য আমি বলবো আমাদের মানবিক মূল্যবোধকে প্রসারিত করতে হবে। আমরা যে শিক্ষা অর্জন করেছি সেই শিক্ষা আসলে ব্যক্তি জীবনে তার প্রতিফলন আমরা ঘটাচ্ছি না, আমরা উল্টোটা ঘটাচ্ছি। আমি দুর্নীতি করব, আমি লুটপাট করব। আপনি আসেন না, এখনো লুটপাট বন্ধ হয়েছে? অফিস আদালতে লুটপাট হচ্ছে না, কিন্তু বাইরে তো হচ্ছে। তারা গাছতলায় বটতলায় বিকাশ প্রকাশে লেনদেন করছে। আমরা দুপুরটা ভাতের জন্য সংগ্রাম করছি, আমার সন্তানরা দামি স্কুলে পড়তে পারছে না, আর দুর্নীতিবাজদের সন্তানরা কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে লেখাপড়া করছে, সব পরিবার এখানে বসবাস করছে। এদের বিরুদ্ধে এখনই সময় এসছে। আমি আপনার মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব যে আমাদের এই, আপনি শুনতে পাচ্ছেন আশরাফ ভাই? আচ্ছা, ঠিক আছে, আপনার কথাগুলো শুনলাম আমরা, খুব সুন্দরভাবে আপনি বিষয়টা উপস্থাপন করেছেন এবং দর্শক শ্রোতারা সবাই শুনেছে। আমি একটি কথা বলতে চাই, যেমন আপনি বললেন যে এক কাপড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উৎখাত করা হয়েছিল, একইভাবে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর শেখ হাসিনা এক কাপড়ে তার বাড়ি থেকে বেরিয়ে গেছেন। আচ্ছা, তাই যদি হয়, আপনার জিয়াউর রহমানের সে বাড়িটি, যে বাড়িটি জিয়াউর রহমান মরে যাওয়ার পরে ক্যান্টনমেন্ট বোর্ডে বাড়িটা দেওয়া হয়েছিল, সে বাড়িটিকে কিন্তু পরবর্তী পর্যায়ে আর্মিদেরকে বহুতল ভবন বানিয়ে সেখানে যারা মারা গেছে তাদের পরিবারকে ফ্ল্যাট বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে শেখ হাসিনা এক কাপড় পালিয়ে গেলে এবং বঙ্গবন্ধুর যে বাড়িটি এখন পরিত্যক্ত অবস্থা পড়ে রয়েছে, এটাও কি এখন ভেঙে এখানে কি বহুতল বিশিষ্ট ভবন তৈরি করা হবে কিনা, বা এখানে যারা পিলখানা হত্যা কাণ্ডে নিহত হয়েছেন তাদের পরিবারকে এখানে কোনো আবাসন বানিয়ে দেওয়া হবে কিনা, সরকারের এরকম কোনো পরিস্থিতি আছে কিনা আমরা ঠিক জানি না। তো আমি একটু বলতে চাই মোশাররফ হোসেন মিলন আপনাকে, যে এই যে আজকের শহীদি আন্দোলন বা শহীদি মার্চ, হ্যাঁ, জনতার যে আন্দোলন, যে জনতার যে উল্লাস বা উচ্ছ্বাস দেখেছেন, আপনি কেমন আপনার কাছে মনে হচ্ছে? আপনি একটু বলেন তো আজকের আপনার অনুভূতিটা কি? সবাই ধন্যবাদ আপনাকে। আমার অনুভূতি অবশ্যই সুন্দর এবং স্বপ্ন বা ভবিষ্যৎ প্রত্যাশা অনেক পজিটিভ, অনেক ভালো। সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে যারা শহীদ হয়েছে, যে সমস্ত পরিবারের হয়তো অনেক পরিবারের যে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা গেছে, আমরা দেখেছি একজন রিক্সাওয়ালাকেও আমরা দেখেছি, সে রিক্সার উপরে লাশ পড়ে আছে, সে আনন্দ করতেছিল, উল্লাস করতেছিল। এবং একজন রিক্সাওয়ালাকে আমি নিজে দেখেছি, সে পানির বোতল আন্দোলনকারী ছাত্রদেরকে, ছাত্র জনতাকে পানির বোতল এগিয়ে দিচ্ছে। আবার আরেকজন রিক্সাওয়ালাকে বললাম, তুমি কি করতেছো? কয়, ভাই আমি অপেক্ষায় আছি, যদি কেউ গুলিবিদ্ধ হয়, যদি কেউ আহত হয়, আমি তাকে হাসপাতালে নিয়ে যাব, আমি নিঃস্বার্থভাবে হাসপাতালে নিয়ে যাব। একজন রিক্সাওয়ালা আমাকে নিজে বলেছে, এবং অনেক রিক্সাওয়ালা ওখানে ছিল, তাই একজনের সাথে আমি কথা বলেছিলাম। তো এই যে রিক্সাওয়ালারাও তারা মানে অংশগ্রহণ করে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সে যে ইনকাম করে বাসায় যাবে সেই চিন্তা তখন সে করে নাই। তার মাথায় কাজ করতেছে যে স্বৈরাচারী একটা সরকারকে বিদায় করতে হবে। এই যেই সরকারের জন্য দ্রব্যমূল্যের দাম বেশি, পেঁয়াজ রসুনের দাম বেশি, কাঁচামরিচের দাম বেশি, চাউলের দাম বেশি, ওই রিক্সাওয়ালার মাথায় কাজ করছে যেটার প্রতিবাদ করতে হবে। এই দেশটাকে নতুন ভাবে আমাদের গ্রহণযোগ্য করতে হবে, আমরা যাতে আমাদের আয় অনুসারে আমরা যাতে ক্রয় ক্ষমতা থাকে, এই একটা পরিবেশ। আপনারা খেয়াল করেছেন, এই যে বাণিজ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা শ্রদ্ধেয় সালেহ আহমেদ সাহেব, আমি দেখলাম একটা মিটিং এ গতকালকে উনি ডিক্লেয়ার দিয়েছেন যে এই ভ্যাট নিবেন না, পেঁয়াজ রসুন যেগুলো আপনার বিদেশ থেকে আসে, এটার মানে আপনার খরচ কমিয়ে দিবে, আমদানির খরচ কমিয়ে দিবেন, এবং তাতে দ্রব্যমূল্য নেমে আসবে। এবং যেটা আমি খেয়াল করলাম, সম্ভবত
শেষ নভেম্বর পর্যন্ত, 30শে নভেম্বর পর্যন্ত এই অবস্থা চলবে। এই যে উদ্যোগটা নিলেন বর্তমান বাণিজ্য উপদেষ্টা, আগের বাণিজ্য মন্ত্রীরা কি করেছেন? আপনার ওই যে কি টিপু মুন্সি আর মুন্সিয়ানা তো দেখেছেন, তার কথাবার্তাগুলো মনে পড়ে, মানে হাসতে ইচ্ছা করে। জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। সিন্ডিকেট কেমন, হ্যাঁ সিন্ডিকেট, অনেক সিন্ডিকেটের সে যে নেতা হোতা ছিলেন তার কথাবার্তায় বোঝা যেত। সেই কোরবানির হাটেও গরু বিক্রির ক্ষেত্রেও দেখতাম তার সিন্ডিকেট কাজ করতেছে, সর্বক্ষেত্রেই। তো যাই হোক, আমার মনে হয় আমরা এই সিন্ডিকেট থেকে আমরা অনেকটা বেরিয়ে আসছি এখন। আর আমি ওইভাবে সন্দেহ করছি না, আমার কাছে মনে হচ্ছে দেশ ভালোর দিকে যাচ্ছে। সবার ঊর্ধ্বে আমি আবার একটু আল্লাহকে স্মরণ করি বেশি। আমার বিশ্বাস যে আল্লাহ তাআলা ইনশাল্লাহ আমাদের এই দেশে রহমত বর্ষণ করবেন। আর যারা শহীদ হয়েছেন, আপনি যে কথাটা আমাকে প্রশ্ন করেছিলেন, আসল কথা চলে আসি, যে সমস্ত পরিবারে শহীদ হয়েছেন, যারা মারা গেছেন, এটার তালিকা পূর্ণাঙ্গ নাও থাকতে পারে। যেমন আমার কাছে 10টা তালিকা আছে। আমি যে এলাকায় থাকি, আমার মানিকনগর মুগদা স্টেডিয়ামের সামনে যাত্রাবাড়ি মারা গেছে, অনেকের বাড়ি চিনি, অনেকের পরিবার আমি চিনি। এগুলো যদি একটা উদ্যোগ নিয়ে সংগ্রহ করা হয়। আমি ওই যে আমার সামনে একটা ছেলে মারা গেল, নাম মিজান, রাজমিস্ত্রির কাজ করতো। সে তার মানে দিন শেষে তার বাড়িওয়ালার কাছ থেকে টাকা আনতে যাচ্ছিল মানিকনগর বিশ্ব রোডের দিকে। পুলিশ হঠাৎ করে ধেয়ে গুলি করলো। ওই যারা পুলিশকে ইটপাটকেল মারতেছিল সেই ছেলেরা গলির ভিতরে ঢুকে গেল, কিন্তু নিরীহ মানুষটা যে সারাদিন কষ্ট করেছে রাজমিস্ত্রির কাজ, সেই মিজান মারা গেল আমার চোখের সামনে। আমি পরে কয়েকজন আমাকে সহযোগিতা করলো, মিজানের লাশ রিকশায় করে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে গেলাম। মুগদা হাসপাতালে ডাক্তারদের আচরণ আর বলবো না, তারা মানে বললো যে হিজ ডেড। মানে একটু আসে না যে দেখে শুনে যে আসলেই লোকটা মারা গেল কিনা। আমি সেদিন খুশি হতে পারি নাই, হাসপাতাল কর্তৃপক্ষের আচরণে আমার ভালো লাগে নাই ভাই। তো যাই হোক, পরে এই মিজানের লাশ নিতে দেখলাম আবার তার ভাই আসলো, তার আপন ভাই, সে সেনাবাহিনীতে চাকরি করে, সে খবর পেয়ে চলে আসছে। চিন্তা করেন, সেনাবাহিনী তার একটা ভাই সেনাবাহিনীর চাকরি, সে আমারে প্যান্ট উঁচু করে দেখালো। দেখেন এই যে আমরা কত ব্যথা পাইছি, কিন্তু আমরা গুলি করি নাই। বড় ভাই দেখেন, এই যে আমরা সেনাবাহিনীর সদস্য, কিন্তু আমি আমার পায়ে ব্যথা পাইছি, এই দেখেন আমার এই যে আমরা কিন্তু গুলি করতে পারতাম, গুলি করি নাই, কিন্তু আমার ভাই পুলিশের হাতে মারা গেল। সে কান্না করলো আমার সামনে। পরে সে ভাইকে গোসল করে পটুয়াখালী নিয়ে গেল তার গ্রামের ওই বাড়িতে আমার সামনে দিয়ে। আমি খুব মানে আবেগ আপ্লুত ভাবে এই ছেলেটাকে সেদিন তার লাশটাকে মানিকনগর থেকে বিদায় দিলাম। আপনারা আসলে হয়তো ওই পরিবারের সাক্ষাৎ নিতে পারবেন। আমি আপনাদের এরকম কিছু পরিবার আমি চিনি, জানি। আপনারা আসলে এদের সাক্ষাৎকার নিবেন এবং এগুলো পরিবারগুলোকে সহযোগিতা করা, যে কথা রাষ্ট্র ভাই বলতেছিলেন, এই সরকারের পক্ষ থেকে এই পরিবারগুলোকে বাঁচার ব্যবস্থা করা, হয়তো এই পরিবারের আরেকটা শিক্ষিত ছেলেকে, তার সন্তানকে চাকরির ব্যবস্থা করা, অথবা তার স্ত্রী যদি মানে চাকরি করার ক্ষমতা রাখে তার স্ত্রীকে চাকরি দেওয়া, অথবা সরকার কর্তৃক একটা এককালীন অনুদান দেওয়া, এককালীন অনুদান সামর্থ্য অনুসারে, সেটা 3 লাখ হইতে পারে, 5 লাখ হইতে পারে, 10 লাখ হইতে পারে। আজকে শহীদি মার্চের সেই অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ বলেছে, যারা যেসব সন্তানরা, ছাত্র জনতা যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে সরকারিভাবে সহায়তা করা হবে, তাদেরকে আর্থিক সহায়তা দিয়ে তাদেরকে সহায়তা করবে সরকার, এবং তাদেরকে 800 লোকের লিস্ট পাওয়া গেছে এবং সেই সবাইকে পুনর্বাসন করা হবে প্রত্যেকটা পরিবারকে। এবং তিনি ওখানে এই ঘোষণা দিয়েছেন যে যারা আহত আছেন, যারা অসুস্থ আছেন, যারা চিকিৎসা সেবা নিচ্ছেন বা চিকিৎসার জন্য ঘরে আছেন, সবাইকে সরকার সহায়তা করবেন। এই যে এটাকে সাধুবাদ জানাই, এই সিদ্ধান্তকে অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই। জি 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 আশরাফ ভাই, এটা অভিনন্দনযোগ্য। আর আশরাফ ভাই, আমি একটু কথা বলতে চাচ্ছি। আপনি জানেন, আপনার পরিচয়টা আপনি তো জানেন ব্যক্তিগতভাবে, কিন্তু আজকাল লিখেন নাই, লেখছেন শ্রমিক নেতা। আমি 37 বছর আমি ছাত্র রাজনীতি করেছি, 82 থেকে ছাত্রদল করেছি, ঢাকা ইউনিভার্সিটিতে জালাল বাবলু ভাইয়ের সাথে মিছিল করেছি, আমি আমান খোকন ভাইয়ের পিছনে মিছিল করেছি, আমি এরপরে আমি ঢাকা সিটি কর্পোরেশনে আমার চাকরি। আপনার সেটা না, আপনি এখন সবাইকে, না আপনাকে দোষ দেয়নি, আমি বলতেছিলাম আমার কথা। কিন্তু আমরা শুধু আজকে আপনাকে একজন নেতা হিসেবে হাজার হাজার লোকের আপনি এখন নেতা, একটা ফেডারেশনে আপনি আমার একটু জি জি আপনাকে আজকে ওইভাবে। আশরাফ ভাই, আমার প্রাতিষ্ঠানিক একটা দুঃখ আছে। 1 মিনিট বলি আশরাফ ভাই, আপনি অনুমতি দিলে 1 মিনিট বলি। আমি যেই সিটি ও পৌরসভায় চাকরি করি, সেখানে এই পেনশনের জন্য, রিটায়ার পরে পেনশনের জন্য দীর্ঘদিন দাবি করে আসছি। আমি প্রায় এই 36 বছরের আন্দোলনে আমার মনে হয় 22 বছর যাবত আমি পেনশনের আন্দোলন করতেছি। উত্তর সিটি কর্পোরেশন হয়েছে, ঢাকা উত্তরে। এটা আতিক সাহেব দিয়েছেন কর্মচারীদের কথা শুনে। আমি যাই হোক ধন্যবাদ জানাই ওনাকে।
আর আমাদের মেয়র এটা কানেই নেন নাই, বরঞ্চ ডিস্টার্ব করেছেন। উনি ফাইলটাকে আটকে রেখেছেন, অ্যাকাউন্টস আছে, এখন বেরিয়ে আসবে ইনশাল্লাহ। আমাকে সহযোগিতা করতেছেন আমার আরেক ভাই। একটা জিনিস আপনার কাছে জানতে চাই, এই যে আপনাদের যে মেয়র ছিলেন তাপস সাহেব, জি, উনি মানে মেয়র হিসেবে জয়েন করার পরে আপনাদের কোনো কর্মকর্তাকে তার ওই ইয়েতে স্থান হয়নি। উনি নাকি নিজস্ব কর্মকর্তা, নিজস্ব বাহিনী সব নিয়ে এখানে সব জয়েন আশরাফ ভাই, করেছিলেন। সত্য কথা আশরাফ ভাই, আপনি সঠিক বলেছেন। উনি ড্রাইভার, ওনার পিয়ন, কম্পিউটার ম্যান, উনি সব নিয়ে আসছেন সাথে করে। আমাদের সিটি কর্পোরেশনের কাউকে তিনি বিশ্বাস করেন না, কোনো কর্মকর্তাকে। ওনার পিএ, এপিএস সব উনি সাথে করে নিয়ে আসছেন। ওনার ওই যে এমপি অবস্থায়, ধানমন্ডির এমপি অবস্থায় যারা ছিল তাদেরকে, ওনার ড্রাইভার আমার জানা মতে নাম জাকির, কম্পিউটার ম্যান আফজাল, ওই এপিএস সজীব, ছাত্রলীগের নেতা সব সাথে করে নিয়ে আসছেন। আমাদের সিটি কর্পোরেশনের একটা পিওনও উনি অ্যালাউ করেন নাই। মানে ওনার গোপনীয়তা ওনার মধ্যে। উনি এসে, আপনারা উনি জানেন, উনি পালিয়ে যাওয়ার পরে কি সেসব কর্মকর্তা কর্মচারীরা এখন আছেন, না তারা পালিয়ে না গেছে? না, তারাও পালিয়ে গেছেন, সাথে তার একটা মানে নাম, গোপালগঞ্জের সচিব ছিলেন আকরামুজ্জামান, তিনিও আর আসেন নাই। উনি বুঝে ফেলছেন। আমরা কর্মচারীদের পক্ষ থেকে আমরা অনেকেই প্রতিবাদ করেছিলাম যে উনি যাতে আর না আসে, এবং আমরা অপসারণ চেয়েছিলাম। যাক, উনি আর আসেন নাই। এখন নতুন সচিব আমাদের বশির স্যারকে দায়িত্ব দেওয়া হয়েছে। চিফ স্যার, মিজান স্যার ভালোভাবে চালাচ্ছেন, ভালো মানুষ। আমাদের প্রশাসক আসছে, আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই। ডক্টর শের আলী স্যার অত্যন্ত ভালো মানুষ, বিসিএস অফিসার, অতিরিক্ত সচিব। আমাদের বর্তমানে সিটি কর্পোরেশন ভালো চলতেছে, আগামী দিনে আরো ভালো চলবে। তবে আপনার মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই, বা আমার যথাযথ কর্তৃপক্ষ, উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমার এলজিআরডি উপদেষ্টা বিশেষ করে ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের হাসান আরিফ স্যারকে এবং মাননীয় প্রধান উপদেষ্টাকেও দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের প্রচুর চাকরি গেছে। যেদিন আমাদের তাপস সাহেব, ব্যারিস্টার তাপস সাহেব সিটে বসেন, উনি কলম দিয়ে প্রথম কাজ করেছেন প্রধান রাজস্ব কর্মকর্তা এবং উপপ্রধান প্রকৌশলী আসাদুজ্জামান সাহেব এবং ইউসুফ সর্দার সাহেবকে, ওই দিন প্রথম কাজটাই ছিল দুইজন বিভাগীয় প্রধানকে উনি চাকরি খেয়ে ফেললেন। মানে কোনো শোকজ বহিষ্কৃত নাই। করা হয়েছে তাদেরকে ওখান থেকে, মানে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। প্রথম দিনে এসে তিনি প্রথম এই কাজটা দিনই প্রথম করেছেন যে কলমে ওনার শুরু করলেন। প্রথম কাজ এবং হচ্ছে দুজন বিশিষ্ট কর্মচারীকে, দুজন অফিসারকে প্রথম চাকরিচ্যুত করে তিনি ওখানে বসলেন। এটা খুব ভালো কাজ করেছেন, কারণ একটা কিছু তো করতে হবে। এসে উনি অন্তত দুজনকে তো চাকরিচ্যুত করতে পেরেছেন। ওই দুই জায়গায় তো দুটা লোক নিয়োগ করলে তিনি কিছু টাকা পেতেন বা পেয়েছেন হয়তোবা। এরপরে তিনি অব্যাহতভাবে যেটা করেছেন, অব্যাহতভাবে এই কাজটা করেছেন, কোনো শোকজ না। আমরা কিন্তু চাকরি বিধিমালা, ট্রেড ইউনিয়নে জানি শোকজ করবে, সাসপেন্ড করবে, বিভাগীয় মামলা হবে। সেই বিভাগীয় মামলা যদি সে অপরাধী হয়, তার চাকরি চলে যাবে। কিন্তু আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ নাই। একটা কালো আইন 64-র 2 ধারা চাকরি বিধিমালা, এই 64-র 2 ধারায় অনেক চাকরি খেয়েছে। আমার সংগঠনের সাধারণ সম্পাদক সহ আমাদের, বিশেষ করে সার্ভেয়ার আলী আহমদ ভাই, আমাদের মানে সার্ভেয়ার মাসুম, আমাদের অনেক, আমি কত নাম বলবো। আমাদের শাহাবুদ্দিন ভাই একজন নেতা। শাহাবুদ্দিন ভাই হলো আমার প্রিয় ছোট ভাই, ওই যে মিয়া নুরুদ্দিন অপুর আপন বড় ভাই মিয়া শাহাবুদ্দিন বাচ্চু, আমার খুব ভালো বন্ধু, ভালো নেতা। সে আমার ফেডারেশনে এখন সহযোগিতা করতেছে। আপনি দোয়া করেন, আমি বাংলাদেশ সিটি ও পৌর ফেডারেশনকে নতুন ভাবে সাজাবো। এটা 12টা সিটি কর্পোরেশন, 326টা পৌরসভা। আমাদের কর্মচারীদের বেতন এবং পেনশন দাবি আছে। আর অন্যতম দাবি হলো এই 64-র 2 ধারায় যে চাকরিগুলো গিয়েছে, আমার যে এই ভাইদের, নিরপরাধ ভাইদের চাকরি গেছে, তারা পরিবার নিয়ে লজ্জায় আছে, পরিবার নিয়ে অনেক কষ্টে আছে। এই তারা যাতে পরিবার বর্গ নিয়ে আগামী দিনে বাঁচতে পারে, এই নতুন দিনে, নতুন বাংলাদেশে, আমি সেই চাকরিগুলো আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি। এই চাকরিগুলো আমি ফেরত চাই। এই চাকরিগুলো ধন্যবাদ ফেরত পেলে আপনাকে। আমার ট্রেড ইউনিয়ন জীবন সার্থক হবে। জি, জি। ধন্যবাদ আপনাকে। আপনার এই চাকরি যারা হারিয়েছেন তাদের কথাগুলো আপনি আজকে এখানে উপস্থাপন করেছেন, তাদের কষ্টের কথাগুলো আপনি তুলে ধরেছেন। আমি একটু যেতে চাই তালুকদার রুমি আপনার কাছে, কারণ আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এবং আইনের ছাত্র আপনি। আমি একটু বলতে চাই, এই যাদের চাকরি গেছেন, এখন তারা যদি মামলা করে সেই চাকরিগুলার বিষয়ে, তাহলে মেয়রের কি এই ব্যাপারে জবাবদিহিতা হবে, বা তার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল তাদের কি হতে পারে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই আমরা কিভাবে এইখান থেকে উত্তরণ ঘটাতে পারি, কারণ একই ঘটনা যেন বারবার না ঘটে। আশরাফ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন জি, যে বিগত যে একটি স্বৈর শাসক, তার যে রূপগুলো, স্বৈর শাসকের যে
যতগুলো রূপ থাকে, যতগুলো উপাদান থাকে, তা কিন্তু শেখ হাসিনার মধ্যে সবই ছিল। এবং আপনি জেনে থাকবেন যে যদি বলি মরহুম শেখ মুজিবুর রহমান, আগেও বলেছি, ওনার প্রতি শ্রদ্ধা রেখে, ওনার অর্জন হয়তো এই সময়কার সন্তানরা অনেকটা জানবে না, আর জানলেও শেখ হাসিনা তার বাবার অর্জনকে ধুলায় মিশিয়ে দিয়েছে। কারণ আপনি দেখবেন যে প্রতিটি জায়গায় মূর্তি বা পোর্ট্রেট বলে আপনার এগুলো করতে গিয়ে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে। কার টাকা? রাষ্ট্রের টাকা। আপনি যদি বলেন মুজিব শতবর্ষ পালন করতে গিয়ে আমাদের মোশাররফ ভাই জানবেন, তিনি সিটি কর্পোরেশনের যেহেতু চাকরি করেন, যে কি পরিমাণ অর্থ বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করা হয়েছে, এই জনগণের টাকাগুলো মিসইউজ করা হয়েছে। তো এগুলো শুধু একা করেননি। এই যে ব্যারিস্টার তাপস সাহেবের কথা বললেন, বা আতিক সাহেব বা এরকম যারা আছে, আপনার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বা আপনি যদি এলজিডির কথা ধরেন, আজকে আমি একটা রিপোর্ট একটু আগে আপলোড করেছি যে মিরাজুল এবং মহারাজ দক্ষিণ অঞ্চলে ফরিদপুর জেলায় তাদের কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে এলজিডি থেকে। একটু আগে আমি রিপোর্টটাই টকশোতে ঢোকার আগে আমি রিপোর্টটা আপলোড করেছি। যে পরিমাণ অর্থ লুট হয়েছে, তো এটা শুধু ব্যারিস্টার তাপস বা মিরাজুল বা শেখ হাসিনার মধ্যে নয়, তার যত মানে সাঙ্গপাঙ্গ আছে প্রত্যেকেরই কিন্তু একই অবস্থা। ছাত্রলীগের জেলার সভাপতি 2000 কোটি টাকার মালিক লুট করেছে। আপনি চিন্তা করতে পারেন? আমরা আমাদের চলতে কষ্ট হয়, পরিবার পরিজন নিয়ে আমাদের সন্তানরা, আমার স্ত্রী, মা বাবা, এদের আমরা মানে একটা সুন্দর জায়গায় ঘুমানোর ব্যবস্থাও করতে পারি না। অনেকে বাস্তবতা, অনেকে বাসা ভাড়া দিয়ে ঢাকা শহরে থাকতে পারে না, তাদেরকে অর্জন কম। তো আসলে এই যে স্বেচ্ছাচারিতা, আইনের ভাষায় অ্যাডমিনিস্ট্রেটিভ আরবিট্রারিনেস, যে প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, তা সবগুলোই প্রয়োগ করেছেন এই তাপস সাহেবদের মতো দুর্বৃত্তরা। এবং তাদের মূল পুঁজি হচ্ছে 75 15 আগস্ট আমার বাবা নিহত হয়েছেন, আমার আত্মীয় নিহত হয়েছে, এটাকে পুঁজি করে মানে স্বজন হারানোর যে বেদনা, এটাকে পুঁজি করেছেন তারা বারবার। কিন্তু আমাদের যে স্বজন, আমাদেরও তো স্বজন হারিয়েছে, আমারও তো সন্তান হারিয়েছি আমরা, আমার সন্তানরা পঙ্গু হয়েছে, আমার সন্তানরা মারা গেছে। আমি যদি আসলে আরেকটু বলি যে আমি যখন গ্রেপ্তার হই গত বছর 26শে জুলাই কারাগারে যখন যাই, তখন আমরা দেখেছি যে সেখানে সাধারণ মানুষ কিন্তু রাজনীতির প্রতি একটা, তাদের বাংলাদেশ তো আসলে একটা রাজনৈতিক মুখী মানুষ, কারণ তাদের কথা কাজে সর্বত্র একটা রাজনৈতিক একটা মানে প্রতিক্রিয়া থাকে সর্বত্র। তো সেই প্রতিক্রিয়া দেখবেন যে আসলে এনটি একটা ফোর্স বাংলাদেশে তৈরি হয়েছে শেখ হাসিনার অত্যাচার দুঃশাসনের কারণে। সব বিএনপির পতাকা তো ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া যখন অসুস্থ মৃত্যু সজ্জায়, তখন তো পার্টির হাল ধরেছেন তারুণ্যের অহংকার, স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশ উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সুযোগ্য সন্ধান জনাব তারেক রহমান, মানে শুধু সেই বিলেত থেকে তিনি দিক নির্দেশনা দিতেন। সেই প্রেক্ষিতে মানুষ তার যে ভালোবাসার প্রতি উদ্বুদ্ধ হয়ে রাজপথে ঝাঁপিয়ে জীবন দিচ্ছে শত শত নেতাকর্মীরা। তো সেক্ষেত্রে সাধারণ মানুষ যেমন ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে, রিক্সা, এরকম একজনের কথা আমি যদি বলি, এরকম অসংখ্য বলতে পারবে, একজনের কথা বলি, তো তার স্ত্রী কিডনি রোগে আক্রান্ত। ওই ভদ্রলোকের, উনি গ্রেপ্তার হয়ে গেছেন। গ্রেপ্তার হওয়ার সকালবেলা আমি যখন শাপলা বিল্ডিং এ ছিলাম, সবাই জানতো আমি এখানে মোটামুটি সবার সাথে ভালো সম্পর্ক, সবার খোঁজ খবর নিতাম। তো উনি এই শুনে আমার রুমে এসছেন 321 নম্বরে 3 তলায়। আসার পরে জানতে পারলাম যে উনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তো সেইটা দিয়ে উনি সংসার নির্বাহ করেন, ওনার স্ত্রীর চিকিৎসা ব্যবস্থা, সন্তানদের খাওয়া দাওয়া, লেখাপড়া। তো কয় টাকা আর বেতন, মানে কয় টাকা ইনকাম করে? এখন ওনার তো খুব বাজে অবস্থা, মানুষের মধ্যে স্ত্রী মৃত্যু সজ্জায়, এরকম 2টা কিডনি ড্যামেজ। তো আমরা পরে, আমার 2টা গেঞ্জি ছিল, আমি একটা গেঞ্জি ওনাকে দিয়ে দিলাম, যেহেতু উনি খালি গিয়ে আসছে। আমরা তাৎক্ষণিকভাবে সবাই কিছু টাকা দেন, যেটা ওখান থেকে প্রোভাইড করার চেষ্টা করা হলো এবং পেয়েছেন। তো এরকম কিন্তু সাধারণ মানুষ যারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এই দেশের মানুষের জন্য, এই দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছেন, শুধু বিএনপি বা বিএনপির অঙ্গসংগঠন নেতাকর্মীরা ছাড়াও এদেশের লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাজপথে এসছেন। যেটা আমাদের মিলন ভাই বলেছেন যে একজন রাজমিস্ত্রি, তার বাবা, তার ভাই সেনাবাহিনী চাকরি করেন,
এরকম সাধারণ মানুষ কিন্তু জীবন উৎসর্গ করেছেন এই দানবের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য। তো তাদের তালিকাও কিন্তু আমার মনে হয় যে সরকারকে এই বিষয়ে সুনির্দিষ্ট একটা প্রস্তাবনা দেওয়া উচিত, এবং যেহেতু আজকে তথ্য উপদেষ্টা বলেছেন যে তাদের মূল্যায়ন করা হবে। ধন্যবাদ আমি জনাব একটু বলি, আমি আপনার একটু বলি যে মূল্যবান বক্তব্যের জন্য আপনাকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাচ্ছি। আসলে অভিনন্দন জানাচ্ছি এক যারা মিনিট, এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান দেখলেন, কারণ আমাদের হাতে খুব একটা সময় নেই, আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আসলে আমার সাথে আমি আজকে অংশগ্রহণ করেছেন জনাব তালুকদার রুমি, নির্বাহী সম্পাদক মোশাররফ হোসেন হানিফ পান্দেরি, এবং ছিলেন এস এম মোশাররফ হোসেন মিলন। আমি দুজনকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এতক্ষণ অনুষ্ঠান দেখলেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং রূপসী বাংলা টিভির পক্ষে থাকবেন। আমি আলী আশরাফ আখন্দ সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাকে ধন্যবাদ।